তাহলে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকায় আমেরিকা থেকে যে পত্রটা লিখেছিল সেই পত্রের একটা পার্ট হচ্ছে এই অংশটা, মানে এটা সম্পূর্ণটা একটা চিঠির অংশ যেখানে বাংলা ভাষা নিয়ে স্বামী বিবেকানন্দ বেশ কিছু তথ্য দিয়েছেন। যেমন তোদেরকে আমি এক কথায় বললাম যে রাঢ়ী বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী 5টা উপভাষা হলেও আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় কথা বললেও লেখার ভাষাটা কিন্তু এক। সেরকমভাবেই এখানে স্বামী বিবেকানন্দ বলতে চাইছি যে লেখার ভাষা সম্পূর্ণভাবে এক হতে হয়, কারণ লেখাটা চারদিকে ছড়াবে, তখন সবাই দেখে পর বুঝতে পারবে। আর বলার ভাষাটা তুই নিজের মতো করতেই পারিস, কারণ নিজের এক্সপ্রেশনটা মাতৃভাষাতেই এবং স্বকীয় ওয়ার্ডিংসেই সবচেয়ে ভালো হয় এক্সপ্রেশনটা। মানে কেউ রাগলে গালটা কিন্তু দেশি ভাষাতেই হয়। তারপরে ইংরেজিতে যে গাল দেয় সে তো দেবপুরুষ, মানে বিরাট ঝগড়া হচ্ছে কিন্তু গালটা সে ইংরেজি যেতে দিচ্ছে, তাহলে মুশকিল। আবার উল্টো দিকের লোকটা যদি ইংরেজি না বুঝে তাহলে তো লস। তাহলে তুই এত কষ্ট করে গাল দিলি, পুরো পিওর লস, বটে কিনা? তুই রাশিয়ানে 4টে গাল দিয়ে দিলি, রাশিয়ায় ভাষায় 4টে গাল দিয়ে দিলি, সে তো বুঝতেই পারল না। আচ্ছা, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতময় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। মানে কি বলতে নি, সংস্কৃত ভাষায় প্রাচীনকাল থেকে যত বড় বড় শাস্ত্র আছে সেগুলো কোন ভাষায় আছে? সংস্কৃত। এরপর কি হয়েছে, পণ্ডিতরা তো পরবর্তীকালে পাচ্ছে, পরের জেনারেশনে পণ্ডিতরা পেয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝে যাচ্ছিস, কিন্তু সাধারণ মানুষ বুঝতে সহজে পাচ্ছে না। যেমন তোদেরকে বুঝাতে গেলে কী করবো, অনেক সায়েন্সের বিষয়ের বই আছে যেগুলো টার্মগুলো সব দেখবি ইংলিশে। তার মানে কেউ যদি ধর ডাক্তারি পড়াশোনা কেউ করে নাই, সাধারণ পড়াশোনা বেসিকটা বলছি, আমি ডিপে যেতে বলছি না, সেও যদি পরবর্তীকালে রিয়েলাইজ করে যে আমাকে ডাক্তারিটা একটু জানার ইচ্ছে আছে, সে জানতে পারবে না, তার বেসিক নলেজটা প্রয়োজন। কারণ এমন ল্যাঙ্গুয়েজে ইউজ আছে সেই টার্মগুলো বুঝতে পারা যাবে না, বটে কিনা? নিটের বায়োলজি যেমন নর্মাল বায়োলজি থেকে আলাদা। তার মানে সমস্ত ভাষা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা, জেনারেল পাবলিক কিন্তু সেগুলো পরবর্তীকালে সহজে বুঝতে পারছে না। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিখে দিয়েছেন। কিন্তু যারা সাধারণ মানুষকে শিক্ষিত করতে চাইছে, যেমন বুদ্ধ, রামকৃষ্ণ, তাদের ভাষা দেখবি কত সুন্দর। রামকৃষ্ণর কথা দেখবি, তুই যেখানেই যা সেখানেই আমার মাকে পাবি রে, এমনি ধরনের ভাষা। বা মা শারদা যখন বলছে আমি পাপিরও মা, আমি পুণ্যার্থীরও মা, আমি সবাইকার মা রে, মানে এইগুলোর মধ্যে বুঝতে গেলে কি তোকে কোনো বিশেষ জ্ঞান পেতে হবে না, একদম সাধারণ ভাষা। এতদূর পর্যন্ত কি বলতে চাইছি স্বামী বিবেকানন্দ, বুঝতে পারছিস তো? যে সবার মধ্যে পাণ্ডিত জিনিসকে ছড়িয়ে দিতে গেলে তোর সেখানে সব, তুই যদি বলিস রাস্তায় একটা মনে কর বিরাট বড় কেউটে সাপ আসছে, তুই বলছিস না না যা, তুই তো ভাববে সেই হিন্দি গান না যা হচ্ছে কিছু একটা। বা তুই যদি কোথাও ধর দূরে বলছিস যে সুন্দরবনে ইলিশ উৎসবে আমরা সবাই এখন চারদিকে ইলিশ উৎসবে বেড়াতে গেছি, আমরা প্যান্থারা টাইগ্রিস একটাও পেলাম না। তা তোর ঠাকুমা না বুঝতে পারতে পারে, তোর ঠাকুমা এটা আবার কি, সুন্দরবনে হয়তো ইলিশের সঙ্গে একটা কিছু দিচ্ছে, সেটা প্যান্থারা টাইগ্রিস বলে। বুঝতে পারছি, আমি জিনিসটা বুঝতে পারছি। তাহলে মানুষকে বুঝাতে গেলে তোরা সরাসরি বলতে হবে বাঘ দেখতে পাই নাই, প্যান্থারা টাইগ্রিস বললে হবে না, বটে কিনা? পাইসাম সেটাই ভাম খাইতে দাও বললে কি হবে কি না? আচ্ছা দেখ, পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমটো ভাষা যা অতি অপ্রাকৃত, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? বলছে পাণ্ডিত্য বড় জিনিস বটে, কিন্তু কেবলমাত্র ভাষার গাম্ভীর্য দিলেই কি পাণ্ডিত্য প্রকাশ পায় না, তোর সাধারণ ভাষাতেও প্রকাশ পেতে পারে। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? তুই একটা বিজ্ঞান নিয়ে বই লিখছিস, তোরা ভবিষ্যতে স্ট্রিং থিওরি নিয়ে কিছু একটা লিখছিস, সেটাকে তুই একদম সাধারণ ল্যাঙ্গুয়েজে লিখতে, আমি স্ট্রিং থিওরি হয়তো অন্যদিকে চলে গেলাম, কারণ ওইটা অন্য ল্যাঙ্গুয়েজে আসা যাবে না। আমি ধরছি ধর ফিজিক্সের কোনো একটা ফিজিক্সেরই ধর কোনো কিছু একটা বিশেষ কিছু তুই আবিষ্কার করছিস, সেটা কি গোদা বাংলায় তুই লিখতে পারবি না? পারবি অবশ্যই, টার্মগুলো ইংলিশে থাকতে হবে, বাকি বহু জিনিস গোদা বাংলায় লিখতে পারবি। ওটাই বলতে চাইছি যে চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? বলছি আমরা যে ভাষাগুলোয় কথা বলছি সেই ভাষাটা বাদ দিয়ে একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজে তৈরি করে কি হবে, বটে কিনা? যে ভাষায় ঘরের কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে করো, তবে লেখবার বেলা ও একটি কি ভাবে দেখ, বলছি যে ভাষায় কথা বলো সেটাতেই পাণ্ডিত্য কথাবার্তা হতো প্রকাশ করা উচিত, কিন্তু তারপরে দেখ, তবে লেখবার বেলা ও একটা কি ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়, যদি না হয় তো নিজের মনে এবং 5 জন ও সকল তত্ত্ববিচার কেমন করে করো। স্বাভাবিকই যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে।
ও ভাষায় যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। মানে বলছি যে ভাষাটা আমি জন্ম থেকে বলে আসছি সেটাতে আমি যেমনভাবে ফ্লেক্সিবলভাবে ইউজ করতে পারবো, বাকি ল্যাঙ্গুয়েজে করতে পারবো না। এইটাকেই যদি ধর কেউ ইংলিশে বোঝাতে হতো, আমি কি অত সাবলীলভাবে এই কথাগুলো বলতে পারতাম? আমাকে ভাবতে হতো, ক্যালকুলেট করতে হতো, দিয়ে বলতে হতো। তো বলতে মাতৃভাষার যে ফ্লেক্সিবিলিটি আছে সেটা অন্য ভাষায় নাই। সেটা যে কারোর মাতৃভাষা, তোর মাতৃভাষা ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা। এখানে স্বামী বিবেকানন্দ বাংলা চলিত ভাষার কথা বলতে চাইছি, চলিত যে আমরা সাধারণভাবে কথা বলি। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছা করো, আবার যে কে সেই, এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আমাদের ভাষা সংস্কৃতর গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। বলছে সংস্কৃতির গদাই লস্করি বলতে ধীরে 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 চলা। সংস্কৃত ভাষা দৃষ্টির ভাষা। এবার একটা জিনিস দেখ, যে ভাষাটা তুই বহুকাল ধরে ব্যবহার করছিস নি, সেই ভাষাটা যখন তুই ইউজ করবি, তুই সব কিছুতে স্লো হবি না। আমি একটু আগে বললাম ইংলিশে আমি বুঝাতে গেলে কিন্তু আমার বোঝানোটা স্লো হয়ে যাবে, সেরকম বলতে চাইছি। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছে মনে রাখবে ভাষা কিন্তু উন্নতির প্রধান লক্ষণ। মানে ভেবে দেখ, ডিপ ভাবনা, সাধারণ কথা, ডিপ ভাবনা। তুই বিজ্ঞানের কোনো কিছু আবিষ্কারও কর, যা কিছু কর, তোর প্রথম ভাবনাটা তোর মাতৃভাষাতেই চলে আসে, বলে কিনা? তুই ধর কোনো একটা ফিজিক্সের কিছু করছিস, তো সাবকনসিয়াস মাইন্ডে তো নিউটন থার্ড ল অফ গ্র্যাভিটি, সেকেন্ড ল অফ গ্র্যাভিটি, ফার্স্ট ল অফ গ্র্যাভিটি আছে, বলে কিনা? তুই কিন্তু প্রথমেই ভাবছিস এভরি অ্যাকশন হ্যাজ ইট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুই প্রথমেই ভাবছিস প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ওই জিনিসটা বলছে, ভাবনাটা সবসময় সবলীল হয় মাতৃভাষাতেই, আর সেইটার জন্যই উন্নতি হয়। যে যত সহজে কোনো জিনিস ভাবতে পারবে সে তো কাজটা সহজ হবে। তুই যদি সূত্রটা বুঝতেই 10 ঘন্টা লাগে, তাহলে সেই সূত্রটায় কাজ করতে তো 11 ঘন্টা থেকে তুই শুরু করতে পারবি। আর সূত্রটা বুঝতে তোর 2 মিনিট লাগলে 3 মিনিট থেকেই তোর কাজ শুরু হয়ে যাবে। বুঝা গেলো জিনিসটা কি বলতে চাইছি আমি? উন্নতির প্রধান জিনিসই হচ্ছে ভাষা। মনে রাখবি, যে কোনো দিন শুনতে পায় না তার বলাটাও মুশকিল লয়। কি একটু বায়োলজিক্যাল প্রসেসে ভাব, যে কোনো দিন শুনতে পাইনি, জন্মপতি শুনতে পাইনি, তা সে কিন্তু বোবা হওয়ার সম্ভাবনাটাও প্রবল। কেননা সে তো জানেই না ল্যাঙ্গুয়েজের গঠন, ধরন, উচ্চারণ, সম্ভাবনা। আমি শিওর বলছি নি জিনিসটা বুঝে। আর যে শুনতে পাবে তার পক্ষে সহজ হয়ে যাবে কথা বলাগুলো, মানে সহজ, তাড়াতাড়ি হবে, মানে বয়সের তুলনায় তাড়াতাড়ি হতে পারে যে শুনতে পায় না তার থেকে। যদি বলো ও কথা বেশ, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটাই নিতে হবে। স্বামী বিবেকানন্দ কত ফ্লেক্সিবল দেখ, বলছি বাংলা ভাষার তো চারদিকে বিভিন্ন রূপ, তাহলে কোনটা গ্রহণ করবো? বলছি যেটা সবচেয়ে বেশি প্রচারিত সেটাই গ্রহণ করো, কোনো ব্যাপার নাই যে তোমার গায়েরটা করবো কি আমার গায়েরটা করবো, কোনো ব্যাপার নেই, ফ্লেক্সিবল। অর্থাৎ কলকাতার ভাষা, আমি যেটা বললাম, রাড়ি হচ্ছে সবাইকে ভেজে রেখেছি, কারণ কলকাতা হচ্ছে সব কিছু কাজের কেন্দ্র। তাহলে তোকে সব কিছু কাজের, কলকাতার লোককে সারা জীবন বাঁকুড়া একবারও না এলেও হবে কাজের জন্যে, সাধারণত যা করে রেখেছে। করা উচিত হলো এরকম সব জায়গায় করা উচিত, কিন্তু বাঁকুড়ার লোককে মনে হয় একবার না একবার যেতেই হতে পারে, বটে কিনা? যেটা যে কোনো কাজেই হোক সেটি নিতে হবে। অর্থাৎ কলকাতার ভাষা পূর্ব পশ্চিম যে দিক থেকেই আসুক না, একবার কলকাতায় হাওয়া খেলেই দেখছি সে ভাষার লোক, সে ভাষা লোকে কয়। আর একটা কারণও বটে, কলকাতার ভাষাটা মিষ্টি, এই জন্য বলতেও শুনতেও ভালো লাগে। তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে, এবং চট্টগ্রাম হবে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষাই চলবে। বলছি যত যোগাযোগ বাড়বে তত ল্যাঙ্গুয়েজের প্রসারটাও তত বাড়বে, এবং সব জায়গাতেই রেলের যোগাযোগ তো যত বিস্তার হবে, বলতে চাইছি, বা গাড়ির যোগাযোগ যত বিস্তার হবে তত ল্যাঙ্গুয়েজের প্রসারটাও বেশি হবে। আর কোনটার ভাষা বেশি প্রচার হবে? সবচেয়ে চারদিকে ছড়িয়ে পড়বে কলকাতার ভাষায়, কারণ সব কিছু কাজের জন্য কলকাতায় মানুষকে একবার না একবার আসতেই হয়, তাহলে সেইটাই প্রসারটা বেশি হবে। কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেইটি দেখো। জিতছে বলছে কোন ভাষাটা বেশি প্রচারিত হচ্ছে বা চলছে। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরের কথা কওয়ার ভাষা এক করা হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। বলছি অমনি ইগো দেখলে চলবে না যে আমার অঞ্চলে এটা চলে, এখন দেখবে এটা হয়ে গেছে পুরুলিয়ার লোক পুরুলিয়াতে বলতে বেশি করো, অসুবিধার নয়, সবই তো মাতৃভাষা। মাতৃদুগ্ধ সমান, এবং মাতৃভাষাই হচ্ছে আমাদের আধার। তাহলে কলকাতার ভাষাটাও তো আমাদের বাংলা ভাষায় বটে, মেনে নিতে তো কোনো অসুবিধা নাই। বলছি যদি দেখো যে সবার ভাষায় মিষ্টি কলকাতা ভাষায় যাচ্ছে, তখন বলছে লেখার ভাষাতেও কলকাতা রাখো, বলার ভাষাতেও রাঢ়ী ভাষা রাখো, কোনো ক্ষতি নাই। একথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে, যেটা আগেই ব্যাখ্যা করে দিলাম তোদেরকে, বটে। গ্রামের লোক বলতে পারে আমরা লাচকুলিই বলবো, কিছু করেন তুমি বলতেই পারো। এবারে কলকাতায় যেয়ে পর পুলিশে একটা রিপোর্ট তুমি ধর, কলকাতায় যেয়ে
মানে কোনো একটা লোককে তুই রিপোর্ট লেখাচ্ছিস, সে লোকটা কলকাতার ভাষী রাঢ়ী ভাষায় বলে, তুই বলছিস আমি লাচকুলিতে আসছিলাম, আসতে আসতে আমাকে একটা লোক লাত মেরে দিল, একটা লোক ঘোড়ায় দিল, লাচকুলিতে আসছিলাম একটা লোক ঘোড়ায় দিল। তখন পুলিশ প্রথমে ভাববে তুমি লাচতে লাচতে আসলে সে পিছনের লোকটা তোমার ঘোড়াতেই পারে। তখন বুঝে রে না হে লাচকুলি বললো লাচকুলি, আবার বুঝতে সময় লাগলো লাচকুলি। তারপর বললো না আমাদের ঘরের সামনে যে মাটির রাস্তাটা আছে ওইটা। তা বললেই হলো ঘরের সামনের মেঠো রাস্তা, তাহলে বুঝতে সুবিধা, তাহলে অত ঝামেলার প্রয়োজন ছিল না। তাই তুই যদি ভাবিস যে না আমি গ্রামের ভাষাতেই কথা বলবো, চারদিকে যে বুঝে বুঝুক না বুঝে না বুঝুক, তাহলে পরবর্তীকালে তোর কাজটাই অসুবিধা হবে। এটাই স্বামী বিবেকানন্দ বলতে চাইছে। একথা এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে, বুঝেছিস? এই যে জিনিসটা বলা হচ্ছে না আমরা বাঁকুড়াবাসী করবি, তো আমরা কলকাতাবাসী, পুরুলিয়াবাসী, এটা ভুলে পর যেটা সমগ্র বাংলার উন্নতি সেটাই ভাবতে হবে। ভাষা ভাবের বাহক, আমি একটু আগেই বললাম কোনো কিছু করার আগে ভাবনাটা দেখবে আসে ভাষাতে। এবং এত আমরা সাবলীল, অ্যাকুইজিশন এত আমাদের তীব্র যে আমাদের ওটা মনে হয় না। যেমন শরীরে যখন প্রতিবর্ত ক্রিয়া হয়, সেটা অভ্যাসজাত প্রতিবর্ত ক্রিয়া, যেটা অভ্যাসজাত বলছি, সহজাত প্রতিবর্তী ক্রিয়া, অভ্যাসজাত বলছি না, সহজাত। অভ্যাসজাত তো তুই ক্রিকেটের ক্যাচ লুকছিস, ব্যাট 6 মারছিস, বিরাট কোহলি হচ্ছিস, তখন সেটা আলাদা। কিন্তু তুই যখন সহজাত প্রতিবর্ত ক্রিয়া, যেটা জন্মের থেকে পাচ্ছিস, পায়ে মশা বসিছে, মশার এখানে নিউরন সংকেতটা পাঠালো স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেন গেল, ব্রেন ডান হাতকে বললো তোর সবচেয়ে নিকটস্থ জায়গা, তুই এটাকে আঘাত কর, এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যাচ্ছে, অত ভাবতে হচ্ছে না। সেরকমভাবে ভাষার দুটো পার্ট হয়, একটা হচ্ছে লার্নিং, একটা হচ্ছে অ্যাকুইজিশন। লার্নিং হচ্ছে যেটা তুই শিখছিস, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অ্যাকুইজিশন হচ্ছে যেটা তোর প্রথম থেকে আছে, আত্মীকরণ, মানে যেটা তোর মধ্যে প্রথম থেকেই আসে, সেটা ভাবতে হয়। তো আমি এত কিছু এত বড় করে বলি যাচ্ছি, এগুলো কি আমি ক্যালকুলেট তো মনে হচ্ছে আমার, কিন্তু ক্যালকুলেট হতে যে সময়টা সেটা তোরা বুঝতেই পারছিস নি হচ্ছে কেন এত তাড়াতাড়ি হচ্ছে, কারণ আমার এটা সহজাত, বুঝা গেলো জিনিসটা। অভ্যাসগত হলে কিন্তু একটু সময় লাগবে, বটে কি না? রিয়াকশান টাইম একটা থেকেই যাবে তখন, আর এক্ষেত্রে সবচেয়ে মিনিমাম হবে। দেখ, ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে। হিরেমতির সাজ পোড়ানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতর দিকে দেখি, ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো। এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে আছে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। যত বুঝিয়ে দিচ্ছি, যখন মরণ নিকট হয় তখন নতুন চিন্তাশক্তির যত ক্ষয় হয়, ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। বাপরে, সে মানে ব্যাপারটা বলতে এই যে দেখ, বলছে যে ভাষাটা যে সময় সবচেয়ে বহুল প্রচলিত ছিল, সেই সময় যে সব গ্রন্থগুলো লেখা হয়েছে, সেই ভাষার ধরনটা আলাদা, সেই ভাষাটা তখন গ্রহণযোগ্য ছিল। এখন সেগুলোর ব্যাখ্যা করতে গেলে তুই যাতে বুঝতে পারিস, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, সেরকমভাবে সহজ জ্যান্তভাবে লিখতে হবে। জ্যান্ত কোনটা? চলিত ভাষাই সবচেয়ে জ্যান্ত ভাষা, বটে কিনা, যেটা চলছে। এবার বলতে এই যে মানুষ বাঁচিয়ে আছে তাকে অত ফুল চন্দন দিয়ে সাজানোর অনেক সময় দরকার নেই, তার বেঁচে থাকাটাই একটা সৌন্দর্য। মরে গেলেই তাকে ফুল চন্দন হলুদ দিয়ে রাখতে হয়, নাহলে সেটার থেকে গন্ধ বেরোতে শুরু করবে। তাহলে যে ভাষাটা বর্তমানে প্রচারিত নয়, সেইটাকে জোর করে চালাতে গেলে অনেক গ্যাটিস দিয়ে চালাতে হয়। বুঝতে পারছি জিনিসটা কথা বাংলায়? এটাই বলতে চাইছি। তাই বাপরে, সে কি ধুম, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত, আহা কি পাঁচওয়ালা বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ, ওসব মোড়ার লক্ষণ। বলছে কেউ লিখতে গেল 10 পাতা বিরাট বিশেষণ দিল রাজার সম্বন্ধে, দিয়ে শেষে বলে দিলে একটা চটুল রাজা আসিত, মানে রাজা আসিত বলছে রাজা আসছে। তো বলছে ওইটাই তো তখন ওই 10টা বিশেষণের সঙ্গে মিলল না, তখন ওইটাও ওই রকমভাবে কিছু শব্দ ইউজ করতে হতো রাজার আশাটাকে, কারণ ওটা হচ্ছে না সেই যত বলি লেবো না দিলেও গাদি গুচ্ছে ঢালিয়ে, ওরকম হলো। গল্পটা বলেছিলাম কি, মানে একটা লোক বারবার খেতে বসেছে সময় বারবার বলছে, মানে সে মিষ্টি ভাষায় বলার চেষ্টা, আর দেবেন না, আর এবার দিল আর দেবেন না, নেবো না, 3বারে বেলায় না সেই কুটুম লোক হয় না, নাও তুমি নাও, আরে খাইতে চাইছি না, নাও তো ডাবল নিতেই হবে, দিয়ে দিল। এইটাই চরমভাবেই মানা করেছিল আর নেবো না, তারপর আবার দিতে যাবে, আর যত বলছি লেবো না দিলে কাজে উচ্চ ডালিয়ে, ওটা নিজেরটা চলে এলো আর কি, বুঝেছি? তাহলে সেই রকম ওইটা না হলে কি প্যাঁচাওয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ, ওসব মোড়ার লক্ষণ। যখন কোনো ভাবটাকে প্রকাশ করার জন্য অত প্যাঁচ পুঁচের ব্যবহার করতে হবে, তখনই জানতে হবে যে এটা মরে বসে আছে, এই ভাষাটা ঠিক নয়, জ্যান্ত সহজ মানুষ বুঝতে পারবে সেমন ভাষা ব্যবহার করো। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো, তখন এসব চিহ্ন উদয় হলো। ও কি শুধু ওইটাই বলিস আর কি,
ওটি শুধু ভাষায় নয় সকল শিল্পতেই এলো। বাড়িটার না আছে ভাব, না আছে ভঙ্গি, থামগুলো কুটে কুটে সারা করে দিল। গয়নার নাক ফুটো, ঘাড় ফুটো, ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিল, কিন্তু সেই গয়না লতা পাতা চিত্র বিচিত্র কি ধুম। মানে বলতে চাইছে যে ঘরটার ডিজাইন নাই, আর থাম্বাগুলো বিরাট বাঘ সিংহ হাতি আঁকে দিয়েছে, আর ঘরটা লেট বেড়ে ভাল লাগবে। আচ্ছা, তোকে তোর পয়সা আছে বলি তুই গাদা গুটে গয়না করে নাকে মুখে চোখে চারদিকে ঝুলি চলে এলি, তোকে তো রাক্ষসই মানে সেটা কি ভালো লাগবে? কিন্তু অলঙ্কারের কাজ কি? সৌন্দর্যায়িত করা। কিন্তু অলঙ্কার যথাস্থানে যথারকমভাবে পড়লে এবং লিমিটেড পরিমাণে পড়লেই ভালো। তোর পয়সা আছে বলে 3 কেজির একটা হাল নিয়ে গোলাইলে দেখছি যাচ্ছি সেমনি করে চলবে? তো মনে হবে জম্বি আসছে, সেটাই বলতে চাইছি আর কি। মানে যথাসময় অনেক সময় কোনো বিশেষ ওকেশন সেখানে একটা টিপেই যথেষ্ট অলঙ্কার। আবার অনেক সময় বিয়ে বাড়ির অনুষ্ঠানে একটু বিশেষ কিছু, আবার কোনো জায়গায় এক্সিবিশন হচ্ছে গয়না তখন বিশেষ কিছু। তাহলে স্বামী বিবেকানন্দ ওইটাই বলতে চাইছে যে যা বাইরের অলঙ্কারটাকেই আবরণ। আচ্ছা, বিজ্ঞানের যখন কোনো কিছু আমি লিখবো, আমার উদ্দেশ্যটা কী হবে? বিজ্ঞানটা বোঝানো, না আমি কত ভাষা জ্ঞানী সেইটা বোঝানো? বিজ্ঞানটা। আর যদি ভাষা জ্ঞানটা বুঝাই তাহলে কী হবে? তাহলে বিজ্ঞানটাই বুঝতে পারবে না, লোক ভাষার পিছনে পড়ে থাকবে। সেটাই স্বামী বিবেকানন্দ বলতে চাইছে যে কি, যে যে ওসব মোড়াল যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এসব চিহ্ন উদয় হলো। ওটি শুধু ভাষায় নয় সকল শিল্পতেই এলো। বাড়িটা না আছে ভাব, না আছে ভঙ্গি, থামগুলোকে কুদে কুদে সারা করে দিল। গয়নার নাক ফুটো, ঘাড় ফুড়ে, ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিল, কিন্তু সেই গয়নায় লতা পাতা চিত্র বিচিত্র কি ধুম। গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য ভরত ঋষিও বুঝতে পারে না। আবার সেই গানের মধ্যে প্যাঁচের কি ধুম। মানে বলতে চাইছি, একটা গান লিখছিস, গানে তুই ভাষার একদম চমৎকারিত্ব লাগিয়ে দিয়েছিস, দিয়ে সেটাকে সুর দিতে যাই একদম রক, তো আগে রক ছাড়া আগ্নেও রক করে দিয়েছিস, পুরো আগ্নেও শিলা করে দিয়েছিস গানকে, রক গান করতে। সেটাতে না সুর বুঝাবে না তাল বুঝাবে, সবাই ভাববে বলছে এটা কি। তাহলে গানের ভাষাও সরল সাবলীল হলেই তো শব্দ বুঝে পর সুরটা মনে আসবে, আর নাহলে শব্দ বুঝতে বুঝতে সুরটা তো হারিয়ে ফেলবি, বটে কিনা? দেখ, সে কি আঁকা বাঁকা ডামাডোল, 36 নারীর টান তাই রে বাপ, তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ, সে গানের আবির্ভাব। এগুলো শুধরাবার লক্ষণ এখন হচ্ছে ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়। মানে যে শিল্পতে যে ভাষাতে যে গানে ভাব নাই সেগুলো কোনো কাজের নয়। গানের উদ্দেশ্যই হচ্ছে মরমে প্রবেশ করবে এবং মনকে প্রসন্ন করবে, বটে কিনা? তবে বলতো বৈজ্ঞানিক কোনো প্রবন্ধের উদ্দেশ্য হচ্ছে ভাষাটাকে ভুলে যেয়ে পর বিজ্ঞানটা বুঝতে পারবি। আর যদি ওখানে অলঙ্কারেই তুই আটকে রইলি, কি বলেছে সেটাই না বুঝতে পারলি, তুই বিজ্ঞানটা কবে যাবি? বটে একটা ম্যানুয়াল দেওয়া আছে, হাউ টু ডিফিউজ এ বম্ব, এমন ভাষাতে দেওয়া আছে, মানে লালটাকে একদম লোহিত রক্ত বর্ণ যুক্ত তড়িৎ প্রবাহীর, মানে তড়িৎ প্রবাহী, ওই কী বলে ওটাকে, ওই রেজনযুক্ত, রেজন তামার উপর রেজন মোড়ক যে লোহিত রক্তবর্ণ বিশিষ্ট মাধ্যমটি আছে তাহা কাটিও। ও তো 3বার ভাবতে হইতে দেখবি ও কাটি গেছে, তখন বাস ওখানে কি সরাসরি বুঝে ছিল লাল তারটা কাটো, এইটাই বলছে। আমি বুঝতে পারলাম এক কথায় কী বলতে চাইছি, এইটাই হওয়া উচিত। তাই গানের ভাষা কেমন হওয়া উচিত? সাবলীল। কবিতার ভাষা সাবলীল, যাতে মানুষ সহজে বুঝতে পারে, ওইটা যাতে আটকে না পড়ে যায়, যে তাহলে তার ভাবটা কী বুঝবে, বটে কিনা? দেখ, ডেসপাসিটো আমরা গানটা সুরটাই বুঝি, গানের ওয়ার্ডিং আমাদের মাথায় ঢুকে নাই, কিন্তু যদি ওয়ার্ডিংটাও ঢুকে যায় তখন গানটাকে আরও বেশি ভালোবাসতে পারবে, বটে। আচ্ছা, এখন বুঝবে যে জাতীয় জীবিকায় যেমন বল আসবে, তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণ পূর্ণ হয়ে উঠবে। দুটো চলিত কথায় নামটা তুলে দেবো দিয়ে। আচ্ছা, এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন বল আসবে, তেমন ভাষা শিল্প সঙ্গীতে প্রভৃতি আপনি আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাঁদি বিশেষণও নাই। ওই যে দুটা চলিত কথাতে যে ভাবটা মনে আসবে তা 1000টা ভালো শব্দ ইউজ করেও আসবে না, কারণ মনের ভাবটা এখানে যেটা সহজে বুঝি সেটা দেয়। মানে তুই কারো বলছিস, না রে আমি পারবো না, শরীরটা মোটামুটি ঠিক নেই, বা আমি পারবো না, শরীরটা মোটামুটি ঠিক নেই, এটা বললি না,
আজ প্রতীত হইতেছে আমি পারিব না, শরীর কদাপি আমার সঠিক নাহি, সে তখন বলবে দুধ ছড়া তোকে আসতেই হবে। এটা এই জিনিসটা আর কি, যে ভাষা যেখানে ভাবটা প্রকাশ করাটাই মূল, সেখানে ভাষার চমৎকারিত্ব করতে যাই ভাবটাকে ঘুচিয়ে দিয়ে কোনো লাভ নাই। তার জন্য বলতে চাই যে জায়গায় যেমন বিশেষণ প্রয়োজন সেই জায়গায় তেমন বিশেষণ করো। এমন কোনো ব্যবহার করলে যে বুঝতেই পারলো না কি বলছে, তাহলে সেটার কোনো উদ্দেশ্য নাই। আমি জিনিসটা বুঝতে পারছি কি বলতে চাইছি, মূল ভাবটা দেখ। দুটো চলিত কথায় যে ভাব রাশি আসবে তার 2000 ছাঁদি বিশেষণও নাই, তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘর দৌড় সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। বলছে যদি ছাদি বিশেষণ দিয়ে ব্যবহার করেই তোমার ভাষাটাকে চমৎকার করতে যাও, তখন তো যে কোনো মানে নারী যখন যে কোনো দেবতার মূর্তি দেখলেই মানে ভক্তি হবে, আর গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘর দৌড় সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। মানে ভুল বক্তব্য হচ্ছে যে ভাষাটাকে তুমি যদি অলঙ্কারের মোড়কে বেশি করে মুড়তে যাও এবং মূল নির্যাসটা আমি না বুঝতে পারি, তাহলে সেটার অর্থ নয়। আর যদি তুমি খুব সহজ সরলভাবেই কোনো শব্দকে ব্যাখ্যা করতে পারো, কোনো ভাবকে পোট্রে করে তুলতে পারো, তাহলে তখন দেখবে সাধারণ অলঙ্কার করার কোনো নারীকেই তোমার দেবী প্রতিভূত হবে, সাধারণ ঘরকেই তোমার আভাময় সুন্দর বলে মনে হবে। মানে এক কথায় স্বামী বিবেকানন্দ বলতে চাইছে ভাষা হলো ভাবের বাহন, যেখানে ভাবটা ফুটে উঠবে তেমন ভাষায় ব্যবহার করা উচিত। যেখানে মানুষ আপামর বাঙালি বুঝবে সেখানে মান্য চলিতকেই ব্যবহার করা উচিত, যেটা সবাই বুঝবে। যেমন বললাম রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খণ্ডীর মধ্যে রাঢ়ী, আর যেখানে ব্যাখ্যার ভাষা হবে সেখানে তোমার সাধারণ ভাষা, যে ভাষা তোমার পাশের লোকটি বুঝবে সেই ভাষাতে ব্যবহার করলেও হবে। অযথা অলঙ্কার মুড়ে পর লেখার ভাষা এমনকি বলার ভাষাকে জটিল করলে সেটাই আসল কাজটা হয় না। আসল কাজ তখনই হয় যেখানে ভাষা মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে সক্ষম হয়। স্বামী বিবেকানন্দ বাংলা ভাষায় মূলত ভাষা যে ভাবের বাহন, এইটাই বলতে চাইছি। এটা শেষ হল।